আয় হায়, কি হুমকি রে বাবা, ভয় পেয়েছি। রনি কটাক্ষের হাসি হাসে, গাড়ির গতি আরও বাড়ায়। এভাবে আজদিনের নানা হুমকি ভয় কিছুতেই রনিকে থামাতে পারছে না। এভাবে কিছুটা পথ যাওয়ার পর হঠাৎ আজরিন চুপ হয়ে যায়। তার কানে অন্যরকম এক শব্দ আসে, মৃদু দম বন্ধ করা কাতর আওয়াজ, যেন কেউ চাপা কণ্ঠে গঙ্গাচ্ছে। নিজের মধ্যে এক ধরনের সাবধানতার ভঙ্গি এনে আজরিন বলে, 1 মিনিট, এটা কিসের আওয়াজ হচ্ছে? তুমি কি শুনতে পাচ্ছ? রনি নিশ্চুপ। গাড়িতে কি আমরা ছাড়া আরো কেউ আছে? এবার আজরিন চেঁচিয়ে ওঠে। কথা বলছো না কেন? না, আমি রনি ধূসর কণ্ঠে বলে, তো চেঁচাচ্ছিস কেন? গাড়িতে তুই আর আমি ছাড়া আর কে থাকবে? স্পষ্ট শুনতে পাচ্ছি। আর তাতেই আজরিন দ্রুত ঘাড় ঘুরিয়ে পিছনের সিটের পানে তাকায়। পরের মুহূর্তেই তার শরীর কেঁপে ওঠে। পিছনের সিটে উর্মি, হাত বাঁধা, মুখ রুমাল দিয়ে বাঁধা। ভয়ে তার চোখ দুটো বড় হয়ে ওঠে। এদিকে উর্মি তো ছটফট করছে। উর্মি, বলেই আজরিন কাপা কণ্ঠে রনিকে উদ্দেশ্য করে বলে, কি হচ্ছে এসব ভাইয়া? ওর এই অবস্থা কেন? তুমি কি করেছো ওর সাথে? রনি নির্বিকার, তার দৃষ্টির সামনের পানি স্থির, তবে ভাবনা চলে গেছে প্রায় 1 ঘন্টা আগে। সেই মুহূর্তে বাড়ির ভেতরে তখন মানুষের ভিড় গম গম করছে। সবাই ব্যস্ত বরকনে নিয়ে, মানে পিয়া আর রাহিমকে ঘিরে বিদায়ের প্রস্তুতি। কারোর কাছে মেয়েকে বিদায় দেওয়ার হবে, কারো কাছে বউ নিয়ে বাড়ি যাওয়া হবে। এই টানাপোড়েনে সবার মাঝে অস্থিরতা, ব্যস্ততা, উদাসীনতা। ঠিক সেই ভিড়ের মাঝেই রনি নিজের কাজটি সেরে নেয়। একটা ছোট্ট বাচ্চাকে কাছে ডেকে কানে কানে কিছু বলে দেয় আর হাতে একটা চকলেট ধরিয়ে দেয়। কৌতূহলে চোখে শিশুটা ভিড় ঠেলে উর্মি কাছে গিয়ে বলে, কেউ নাকি তাকে ডাকছে। উর্মি সরল বিশ্বাসে তাকায় শিশুটার পানে। মনে দ্বিধা থাকলেও সে শিশুটার কথা বিশ্বাস করে, আর এই বিশ্বাসই ছিল তার সবচেয়ে বড় দুর্বলতা। ভিড় পেরিয়ে উর্মি এগোতে থাকে বাচ্চাটার সাথে। বিশাল বাড়িটার একেবারে শেষ প্রান্তে একটা জনমানবহীন কোণে পিছন ঘুরে দাঁড়িয়ে আছে রনি। দূর থেকে বাচ্চাটা তাকে আঙ্গুলের ইশারায় রনিকে দেখিয়ে দেয়, আর সে কাজ শেষ করে দৌড়ে ফিরে যায় ভিড়ের পানে। উর্মি ধীরে ধীরে এগোতে থাকে, মৃদু পায়ে, মনে অজানা এক অস্বস্তি নিয়ে। কাছাকাছি এসে পিছন থেকে এসে বলে ওঠে, আপনি আমাকে ডেকেছেন? রনি ঘুরে দাঁড়ায়। রনিকে দেখে উর্মির মুখে বিস্ময়ের ছাপ ফুটে ওঠে, আর সে বলে, আপনি? হুম, শান্ত স্বরে রনি বলে। আসলে তোমার সঙ্গে একটু কথা ছিল। উর্মির চোখের সঙ্গে সঙ্গে অনীহা নিয়ে বলে, কাল আপনি আমার সঙ্গে যা করেছেন, আজ আমি আপনার কোনো কথা শুনতেই চাই না। ওকে, নিলিপ্ত কণ্ঠে রনি বলে। এই শুনতে হবে না, চলে যাও। আচরণে উর্মি আরও বিরক্ত হয়। নিচু স্বরে নিজেকে বলে, আসলেই লোকটা পাগল। বলে সে সত্যি ফিরে যাওয়ার জন্য ঘুরে দাঁড়ায়। ঠিক তখনই পিছন থেকে আশঙ্কিক একখানা রুমাল দিয়ে উর্মির মুখ চেপে ধরে রনি। উর্মি ছটফট করতে থাকে, কিন্তু রনির শক্ত হাতের চাপে সব চেষ্টা ব্যর্থ হয়। কয়েক সেকেন্ডের মধ্যেই তার শরীর নিস্তেজ হয়ে আসে। সে ঢলে পড়ে রনির বুকে। তারপর রনি এক মুহূর্ত দেরি না করে উর্মিকে কোলে তুলে সে দ্রুত পিছনে সরু পথ ধরে বাড়ির পেছনে গেটের পানে এগোতে থাকে। চারপাশ নিস্তব্ধ। গেটের বাইরে আগে থেকে তার গাড়ি দাঁড়িয়ে। রনি গাড়ির পিছনে দরজা খুলে উর্মিকে সাবধানে শুয়ে দেয় সিটে। তারপর ঠান্ডা মাথায় দুহাত শক্ত করে বেঁধে ফেলে। রুমাল দিয়ে মুখ বেঁধে দেয়, যাতে জ্ঞান ফিরে চেঁচাতে না পারে। সব কিছু শেষ করে সে নিঃশব্দে দরজা বন্ধ করে দেয়। তারপর পকেট থেকে ফোন বের করে আজরিনকে কল দেয়। কণ্ঠে কোনো আবেগ নেই, শুধু বলে, মেয়েকে নিয়ে যাওয়ার জন্য বের হও, বাড়ির পিছনের গেটের। আর ওপাশে আজরিনও অনেকক্ষণ ধরে মেয়েকে দেখছে না, বিধায় তার কণ্ঠে রনিকে নিয়ে অভিযোগ, ক্ষোভ সব একসাথে বলে। আমি এত কল দিচ্ছি, তুমি কল ধরছো না কেন? আমার মেয়ে কোথায়? কিন্তু রনি কোনো কথাই মন দিয়ে শোনে না। সে শুধু কলটা কেটে দেয়। সবটা ভেবে রনির মুখে কটাক্ষ হাসি, যেই হাসিটা তার ভাবনার কাছেই। এদিকে আজরিন উর্মির পানে ঝাঁপ দিতে চাইলে হঠাৎ রনি কোথা থেকে একটা পিস্তল বের করে, আর সেটাকে আজরিনের পানে তাক করে সঙ্গে বলে, চুপচাপ বসে থাক, না হলে ভুলে যাব তুই আমার কে। আমায় ভয় দেখাচ্ছ? আজরিন বলে, ভয় না, তোকে দমাচ্ছি। আমাকে দমিয়ে রাখবে তুমি? আরে পাগল হয়ে গেছো তুমি? তুমি নিজেকে দমাও। তোমার কি আদৌ কোনো আইডিয়া আছে যে তুমি কি করতেছো? সবটা আইডিয়া থেকে করতেছি।
চুপচাপ বসে থাক, আর আমি যা করছি আমাকে আমার কাজ করতে দে। আজরিন কাপা হাতে মোবাইলের পানে তাকায়। মুখে তার। না, আমাকে কিছু একটা করতে হবে। ভাই রনি ঠান্ডা গলায় বলে, ভুলে যাস না তোর মেয়ে কোথায়, কেমন আছে সেটা শুধু আমি জানি। তাই মেয়ের জন্য হলেও তোর চুপচাপ থাকাই ভালো। আর আমি কি করছি সবটা শুধু দেখেই যাওয়া উচিত। ভাইয়া, ঠিক তখনই গাড়ি থেমে যায়। আজরিনের কণ্ঠ থেমে যায়। হয়তো রনির গন্তব্যে পৌঁছে গেছে তারা। চারিদিকে অন্ধকারে আচ্ছন্ন হলো। রনি যে জায়গাটায় গাড়ি এনে থামালো সেই স্থান আর তার আশপাশ ভালোই ঝলমল করছে। কৃত্রিম আলোয় তীব্রতায় রাতটা কেটে কেটে আলাদা হয়ে আছে। চারপাশে অন্ধকার থেকে গাড়ির ইঞ্জিন বন্ধ হতেই রনি সিটবেল্ট খুলে নেয়। আজরিন বিলম্বিত দৃষ্টিতে চারপাশে পর্যবেক্ষণ করছে। জায়গাটা তার কাছে সম্পূর্ণ অচেনা। বোঝার চেষ্টা করে সে ঠিক বুঝতে পারছে না কোথায় এসে পড়েছে তারা। তবে জায়গাটা জনমানবহীন নয়। আশপাশে মানুষের চলাচল আছে, কিন্তু সবাই নিজ নিজ কাজে ব্যস্ত। তাদের কারোর চোখেই এই গাড়ির ভেতরের অস্বাভাবিকতা ধরা পড়ছে না। কিছু মুহূর্ত পর আজরিন বিস্ময়ের স্বরে বলে ওঠে, এটা আমরা কোথায় এসেছি? রনি কোনো জবাব নেই। সে পিছনে ফিরে তাকায় উর্মির পানে। উর্মি তখনও নিজেকে মুক্ত করার চেষ্টায় ছটফট করছে। বাধা হাত নাড়ছে, মুখ থেকে চাপা গঙ্গানির শব্দ বের হচ্ছে। তবে রনি ভয়ঙ্কর হয়ে ওঠে। পিস্তলটা হাতে তুলে সেটার গায়ে আরেক হাতের আঙ্গুল দিয়ে ধীরে ধীরে বুলাতে থাকে। আর উর্মিকে নির্দেশ দিয়ে বলে, আমার হাতে এটা কি দেখতে পাচ্ছিস? তার কণ্ঠে কোনো উত্তেজনা নেই, আছে কেমন হিমশীতল নিষ্ঠুরতা। দেখতে পিস্তল হলেও তোর জন্য এটা মৃত্যু। এর 6টা বুলেটের 6টি এখনো আছে। কতক্ষণ থাকবে জানি না, তবে সেটা পুরোপুরি তোর উপর নির্ভর করে। কথাগুলো এতটাই ভারী যে কুঠারের মতো আঘাত করে এসে পড়ে আজরিনের উপর। আর নিজেকে সামলাতে পারে না। ভীত সন্ত্রস্ত কণ্ঠে বলে ওঠে, তুমি পাগল হয়ে গেছো ভাই, এসব কি বলছো? মজা করার একটা সীমা থাকে, বুঝলে? রনি তাকিয়ে থাকে তার পানে। ঠোঁটের কোণে একরকম বিকৃত দৃঢ়তা এনে সে বলে, এই সবটাই কিন্তু আমি তোর জন্য করেছি, আমার বোন। বুড়োজোড়া কুচকে আজরিন বিস্মিত চেহারা নিয়ে শুধালো, আমার জন্য? তোর বোন। তুই না বলেছিলি উর্মিকে ভাইয়ের বউ করতে চাস? ওর সৌন্দর্যে তুই এতটা মগ্ন যে জোর করে হলেও তোর ভাইয়ের সাথে বিয়ে দিতে চাস। আমি তোর রক্তের ভাই না ছিল। আমি তো রক্তের ভাই নাই বা হলাম, কিন্তু আত্মার তো। তাই বোনের চাওয়াটাকে বাস্তব রূপ দিতে চাচ্ছি। আজরিন হাতের আঙ্গুলগুলোকে এক জোড়ায় এনে নাড়তে নাড়তে বলে, আরে ম্যাট, তুমি কি বলছো? তোমার কোনো আইডিয়া আছে? আছে, আর আমি সেই আইডিয়াতেই তোর পিছু পিছু ছুটছি। আজরিন নিজের রাগকে নিয়ন্ত্রণ করে এবার কণ্ঠ শীতল করে শীতল স্বরে বলে, ভাইয়া, তুমি না ঐশীকে ভালোবাসো? তাহলে এখন তোমার হঠাৎ কি হলো? ধ্যাত তোর ঐশী। মুহূর্তে রনির চোখে আগুন জ্বলে ওঠে। সে দাঁতে দাঁত চেপে আরও বলে, ওই নামটার মুখে আনবে না, তোর জিব্বা আমি টেনে ছিঁড়ে ফেলবো। আজরিন যেন শিউরে ওঠে, তবে মুখ বন্ধ রাখে না। বলে, এ কেমন ব্যবহার তোমার? ঐশীর সাথে কি তোমার কিছু হয়েছে? সেই রাগে কি তুমি এখন উর্মিকে জোর করে বিয়ে করবে? করবো। রনি আঙ্গুল তুলে সামনের আলোকিত ভবনের পানে ইশারা করে আরও বলে, ওই যে ভবনটা দেখছিস, ওখানে রোজ কত শত বিয়ে হয়, আজ আমারও হবে। তারপর ধীরে ঘুরে উর্মির পানে তাকিয়ে বলে, ওই মেয়েটার সাথে। কি বলছো তুমি? নিজের ভাইয়ের পথে হাঁটবে নাকি? বিয়ের আগে মেয়ের মত আছে, বিয়ের আগে মেয়ের মত আছে কিনা জেনেই তাকে বিয়ে করবে? আর বিয়ের পর যখন সেই মেয়ে সব মেনে নিয়ে নিজের জীবনের গল্পকে নিয়তি ভেবে এগোতে চাইবে, তখন তোমরা তাকে ছুঁড়ে ফেলবে পচা আলুর মতো। আজরিনের চোখ জ্বলে ওঠে। তোমরা ভাই আমার সাথে যা করেছো, আমি কিছুতেই সেটা উর্মির সাথে হতে দিব না। রনি চোখ সরু করে বলে, তাহলে তোর মেয়ের সাথে কি হবে সেটা তুই ভাবতেও পারবি না। আজরিন থমকে যায়। বুকের ভেতর কেঁপে উঠল। ঠোঁটে কটাক্ষ হাসি টেনে সে বলে, আমার মেয়েকে বলির পাঠা বানিয়ে তুমি আমায় ব্ল্যাকমেল করছো ভাই? রনি ঠান্ডা গলায় বলে, রনি ব্ল্যাকমেল না, আমি শুধু কি করতে পারি সেটা তোকে জানাচ্ছি। প্লিজ হুঁশে ফেরো। ওর জীবন নষ্ট করো না, নিজের ভাইয়ের পথে হেঁটো না।
বলছি তোমার আর উর্মি দুজনেরই জীবন ধ্বংস হয়ে যাবে, যেমনটা আমার সঙ্গে হয়েছে। একটা তিক্ত ক্ষতবিক্ষত হাসি হেসে বলে। কি করব বল, এত বছর ধরে ভাইয়ের সাথে চলছে, এখন ওর ভাইরাস আক্রমণ করেছে আমায়। এটা কি আমার দোষ? রনি শীতল স্বরে আজরিনের পানে কিছুটা ঝুঁকে আরও বলে। আর শুনে রাখ, আমি ভাইয়ের মতো হব না। ভাই তো তোকে সঠিক সময় ভালোবাসেনি, কিন্তু আমি ওকে ভালোবাসবো অনেক। তারপর উর্মির পানে আর চোখে তাকিয়ে সঙ্গে এটাও বলে। আমার ভালোবাসা ওর জীবনে হবে গোলাপের বাগান, আর সেই বাগানের কাটায় ক্ষতবিক্ষত হবে ওর বোন। আজরিন কিছুটা সন্দেহের ভঙ্গিতে নরম স্বরে বলে। আচ্ছা, এটা না তো তোমার কি ঐশীর সাথে কিছু হয়েছে? যদি হয়ে থাকে প্লিজ আমায় খুলে সব বলো, আমরা একসাথে সমাধান করব। একা ভুল সিদ্ধান্ত নিয়ে পরে আফসোস করো না। রনি একটু থামে, যেন নিজেকে নিয়ন্ত্রণ করছে, তারপর ধীরে ধীরে বলে ওঠে। ঐশীর সাথে আমার কি হবে? তাহলে এমন পাগলামি কেন করছো? আমি তো তোমায় চিনি, তুমি এখন যেমন তুমি, কিন্তু তা না। আসলে তুই না একটা কথা ঠিকই বলছিলি, যে দুটি জিনিস দিয়ে আমি এই বিশ্বভুবন দেখি, ওগুলো চোখ না, দেওয়ালে ফটো, কিংবা হয়তোবা আমি এতদিন চোখে কালো চশমা পরে ঘুরেছি। কি বলতে চাচ্ছ তুমি? এতদিন আমি ঐশীর মোহে নিজেকে বন্দি করে রেখেছিলাম, আজ তোর কথায় সেই চশমা খুলেছি। রনি আর চোখে উর্মির পানে তাকায়, তারপর ধীরে বলে। তখন দেখছি আমি হীরা হাতে পেয়েও আমার পিছু ছুটেছি। কণ্ঠে এবার অদ্ভুত এক দৃঢ়তা নিয়ে সে বলে। তাই এখন নিজেকে শুধরে নিচ্ছি। হাই, আজরিনের কণ্ঠে ভেঙে আসে, কিন্তু কথা শেষ করার সুযোগ পায় না সে। রনি হাত তুলে তাকে থামিয়ে দেয়, কঠোর স্বরে বলে। আর একটা কথাও না, আমি এখন যা করবো তুই শুধু সঙ্গ দিবি, আর এতেই তোর আর তোর মেয়ের দুজনেরই মঙ্গল। মাতৃত্বের আর্তনাদে আজরিনের ভেতরটা মচতিয়ে ওঠে। তার এখন যেই রূপ আজরিনকে মানতেই হয়, রনি এখন তাকে বা তার মেয়েকে খুন করতেও দুবার ভাববে না। সে আর কিছু না বলে এই মুহূর্ত হেরে যায়, নিজের জন্য না, মেয়ের জন্য। ভেতরে ভেতরে অনুশোচনা তাকে গ্রাস করে। একই সঙ্গে কিভাবে এই পরিস্থিতি সামলানো যায় সেই হিসাবেই তার মন ডুবে থাকে, কিন্তু সে কোনো আশার আলোই পাচ্ছে না। তারপর উপর তার মোবাইল রনি নিয়ে যায়। এদিকে রনি ঝুঁকে ধীরে উর্মির পানে এগিয়ে যায়, চোখে চোখ রেখে সে উর্মির হাতের বাঁধন খুলতে থাকে, নিচু অথচ ভয়ঙ্কর স্বরে বলতে থাকে। তুই জানিস না আমি কতটা ভয়ঙ্কর, আমার অবাধ্য হলে তোর সঙ্গে কি হতে পারে, তোর কোনো আইডিয়া নেই। ভেতরে তোর সাথে যা হবে তুই শুধু আমার সঙ্গ দিবি, ঠিক আছে? ভীত সন্ত্রস্ত উর্মি তাকিয়ে থাকে রনির চোখের পানে। চোখে জল টলমল করছে, কিন্তু সে শুধু মাথা নাড়ে, নিঃশব্দ সম্মতিতে। রনি এখন তার মুখের পট্টিও খুলে, আর আজরিন তখন ভাবে কি করা যায়, কিভাবে রনিকে থামানো যায়। এই অসহায় ভাবনায় দম বন্ধ হয়ে আসতে লাগে তার। রনি গাড়ির দরজা খুলে বাইরে বের হয়, তারপর পিছনের সিটের দরজাটা খুলে উর্মির হাত ধরে তাকে নামায়, নিচের মুঠোর ভেতর শক্ত করে ধরে রাখে তার হাত, যেন ছেড়ে দিলেই উর্মি পালাতে না পারে। এরপর আজরিনের সিটের পাশে দরজা খুলে স্বাভাবিক স্বরে বলে। নাম। কিন্তু আজরিন কোনো সাড়া দেয় না, সে তখনও নিজের ভেতরে ভাবনার গহীনে ডুবে আছে। রনি এবার একটু উঁচু স্বরে ডাকে। আজরিন। চমকে উঠে আজরিন পিছন ফিরে তাকায়, মুখে তার। বের হবি? কোনো কথা বলে না আজরিন, নিঃশব্দে গাড়ি থেকে বের হয়। তারপর তিনজন মিলে সামনে দাঁড়িয়ে থাকা সেই উঁচু ভবনের পানে হাঁটা শুরু করে। রনির কথাই আজরিন সামনে, আর রনি উর্মির হাত ধরে পিছন পিছন। এদিকে অরিনকে কোলে নিয়ে প্রথমবারের মতো শিকদার বাড়ির দোরগোড়ায় পা রাখে অমিত। বাড়ির বিশাল ড্রয়িং রুমটা শুনশান, নীরব, ফাঁকা। হয়তো সবাই যে যার রুমে কিংবা নিজেদের রুমে কাজে ব্যস্ত। অমিতের কোলে ছোট্ট অরিন বিস্মিত চোখে চারপাশটা দেখতে থাকে। অচেনা ঘর, অচেনা পরিবেশ, সবকিছুই ওর জন্য নতুন, তাই এত কৌতূহল। ভিতরে ঢুকতে না ঢুকতে অমিতের উচ্চ কণ্ঠ ভেঙে পড়ে। মা, সুরাইয়া মা, কোথায় তোমরা? একবার নয়, কয়েকবার ডাকে সে। তারপর ধীরে ধীরে সারা মেলে। উপর তলা থেকে বেরিয়ে আসে জাহানারা বিবি আর সুরাইয়া। সিঁড়ির রেলিং ধরে নামতে নামতে তাদের চোখ আটকে যায় অমিতের কোলে থাকা মেয়েটির পানে, মানে অরিনের।
অরিনকে দেখে তাদের এক অদ্ভুত অনুভূতি। মন বলল চেনা অথচ অচেনা, তবুও যেন বহুদিনের হারানো কোনো সম্পর্ক হঠাৎ হাওয়ার মতো এসে গায়ে লাগে। দুজনে হতভম্ব হয়ে তাকিয়ে থাকেন। বুকের গভীরে কোথাও যেন মৃদু টান লাগে, আত্মার ভেতর কিছু একটা কেঁপে ওঠে। ঠিক সে সময় পাশের রুম থেকে অমিতের কণ্ঠস্বর শুনে ছুটে আসে ঈশান। অমিতের কোলে অরিনের উপস্থিতি টের না পেয়েই সে এক ঝটকায় এসে অমিতকে আঁকড়ে ধরে, মুখে তার উচ্ছ্বাসিত ডাক। বাবা। ঈশানের পেছন পেছন আসে এক যুবতী মহিলা, 24 কি 25 হবে, কোকড়ানো চুল, বেশ মনকাড়া চেহারা, মুখে ঈশানের জন্য সতর্কের বাক্য। ঈশান বাবা সাবধানে, এভাবে ছুটে যাস না। ওনাকে দেখে বোঝা যায় ইনি ঈশানের মা ঈশিতাই হবে, কিন্তু মুহূর্তের মধ্যে তার দৃষ্টি স্থির হয়ে যায় অমিতের কোলে থাকা অরিনের উপর। বিস্ময় জমে থাকে চোখে। অমিতকে নয়, অরিনকে দেখছে সে। নিচে নেমে এসে জাহানারা বিবি প্রশ্ন করে ওঠেন, বাবা, বাচ্চাটাকে? ঈশান তখন মাথা তুলে অমিতের কোলের পানে তাকায়। অরিনকে দেখে অমিতকে ছেড়ে এক পা পিছিয়ে যায়, তারপর শিশুসুলভ স্বরে বলে, কালগুড বন্ধু। অমিত মৃদু হেসে অরিনকে কোলে নিয়ে ঈশানের সামনে বসে, আলতো করে অরিনকে নামিয়ে দিয়ে ঈশানের মাথায় হাত রেখে বলে, বাবা, তোমার খরগোশ বন্ধু। জাহানারা বিপি বিস্মিত কণ্ঠে বলে ওঠেন। ঈশানের বন্ধু? অমিত মায়ের পানে তাকিয়ে উঠে দাঁড়াতে দাঁড়াতে বলে, মা, আপাতত তাই ভাবো, একটু পর না হয় সবটা ভালোভাবে জেনে নিবেন। তারপর সুরাইয়াকে উদ্দেশ্য করে বলে অমিত, আমায় 1 কাপ কফি দে তো, আর ওর জন্য জুস। সুরাইয়া মাথা নেড়ে কিচেন পানে চলে যায়। তার পেছন পেছন ঈশিতাও। অমিত সোফায় এসে বসে পড়ে। জাহানারা বিবি কিন্তু শুরু থেকে চোখ সরাতে পারছেন না অরিনের পান থেকে, যেন তৃষ্ণাত্ম চোখে দেখছেন। আত্মার ভেতর কেউ বারবার বলছে এই বাচ্চা মেয়েটার সঙ্গে তার গভীর কোনো সম্পর্ক আছে। এভাবে আর নিজেকে সামলাতে না পেরে তিনি এগিয়ে যান। ঈশানের খেলনা ভাগ করে দেওয়া শান্ত অরিনের থুতনি তুলে তিনি ধরে চোখে চোখ রাখেন, বলেই ফেলেন, কে তুমি দাদুমণি? কেন তোমার দিক থেকে আমার চোখ সরছে না? মনে হচ্ছে তুমি আমার বহু জন্মের পরিচিত। এই দৃশ্য আর চোখে দেখে অমিত। মোবাইল থেকে চোখ তুলে নিজের মা মেয়ের পানে তাকিয়ে থাকে। ঠিক তখনই জুস হাতে নিয়ে কিচেন থেকে সুরাইয়া বেরিয়ে আসে, হাস্যোজ্জ্বল মুখে বলতে থাকে, মা, মেহমান ছোট বলে কি বসতে দেবেন না? সোফায় বসিয়ে ধীরে ধীরে পরিচয় হন না। বলতে বলতে এসে পড়ে অরিনের কাছে আর কোলে তুলে নিয়ে গিয়ে সোফায় বসায়। তারপর অরিনের সামনে হাঁটু গেড়ে বসে জুসের গ্লাসটা বাড়িয়ে দেয়। অরিন নেয় না, তার চোখে কৌতূহল সঙ্গে দ্বিধা। তখন জাহানারা বিবি এসে অরিনের পাশে বসে পড়েন, হাত বাড়িয়ে সুরাইয়াকে উদ্দেশ্য করে বলেন, দাও বৌমা, আমি খাওয়াচ্ছি। তুমি বরং অমিতের কফিটা বানিয়ে নিয়ে আসো। কফি? ওটা তো ঈশিতা বানাবে। এই কথাটা যেন তীরের মতো বিদ্ধ করে অমিতকে। কণ্ঠে গর্জন নিয়ে এসে বলে ওঠে, আমার কফি ঈশিতা বানাবে মানে? সুরাইয়া, আমি তোকে বানাতে বলছি, না পারলে বলতি দরকার হলে আমি কফি খাবো না। জাহানারা বিবি তাড়াতাড়ি বলে ওঠেন, কি করছিস অমিত? বাচ্চাটাই বাড়িতে নতুন, ভয় পেয়ে যাবে তো। সরি মা। সুরাইয়া চলে যান। জাহানারা বিবি আবার অরিনের পানে ঝুঁকে পড়েন আর কোমল স্বরে বলেন, দাদুমণি, খেয়ে নাও তো দেখি, একদম ভয় পেও না। এক মুহূর্ত তাকিয়ে থেকে অরিন ধীরে ধীরে গ্লাসটা হাতে নেয়। এমনভাবে এক চুমুক দেয় বোঝা যাচ্ছে সে তৃষ্ণার্ত। একটু থামে সে, আর সেই সুযোগে জাহানারা বিবি শুধালে, তোমার নাম কি দাদু? দ্বিধান্বিত অরিন একটু ভেবে শিশুসুলভ উচ্চারণ করে, অমিত। আমার নাম? তোমার নাম? আমার নাম অলিন। অলিন? বাহ, কি মিষ্টি নাম, ঠিক তোমার মতো। মাথা তুলে মায়ের পানে তাকিয়ে হালকা গলায় বলে ওঠে, মা, ওর নাম অলিন না অরিন, ও রকে ল বলে। অরিন? জাহানার বিবি হেসে ফেলেন, তা দেখে অমিত শুধালো, তুমি হাসছো কেন মা? তোর ছোটবেলার কথা মনে পড়লো? তুইও তোর কেল বলতিস।
ও একেবারে তোর মতো। আমার মেয়ে আমার মতোই তো হবে। অমিত নিজের মধ্যে বিড় করে। ওর মায়ের মতো হবে নাকি? কি বললি? না কিছু না। অরিন আবার জুসের গ্লাসে চুমুক দিয়ে থামলো, আর তাতেই জাহানারা বিবি আবার শুধালো। তোমার বাবার নাম কি? এই প্রশ্নে অমিত স্থির হয়ে যায়। মোবাইল নামিয়ে না রাখলেও সমস্ত অভিনিবেশ চলে আসে অরিনের উত্তরটা শোনার পানে। অরিন বলে, বাবার নাম জানি না। অরিনের মুখে এই দুই শব্দেই অমিতের বুকের ভেতরটা ভেঙে পড়ে। তার পাথরের চোখ জোড়ার কোণে জমে ওঠে জল। জাহানার বিবি অরিনকে শুধালো। তুমি বাবার নাম জানো না? অরিন মাথা নাড়ে সঙ্গে বলে, না। কেন? জাহানারা বিবির মাঝে কৌতূহল। তারপর অরিন গল্পের মতো করে বলতে থাকে। না, আমি জানি না। মাম্মা বলেছে। মাম্মা এক সময় আমার মতো দেখতে মিষ্টি আর নিতপাপ একটা ফুলকোমালি ছিল। তারপর একদিন এক যুদ্ধ লাভ কর নদলে পড়লো আম্মা লোপল আলছে জোল করে মাম্মাকে বিয়ে করে নিজের লাদ্দে নিয়ে যায়। সেখানে গিয়ে মাম্মাকে ওই লাভ করতে অনেক কষ্ট সহ্য করতে হয়। মাম্মার সেই কষ্ট আল্লাহ সহ্য করতে পারিনি বলে আমার মতো একটি ছোট্ট পলিকে তার জন্য পৃথিবীতে পাঠিয়েছে। আমি মাম্মাকে সাহস দিয়েছি, শক্তি দিয়েছি, ভরসা দিয়েছি। আর তাতেই মাম্মা এক গভীর রাতে আমাকে নিয়ে সেই যুদ্ধ লাক্ষতের অনধান লাদ্য থেকে পালিয়ে আসেন। লাক্ষতটাই নাকি আমার বাবা। এখন মাম্মা বলে তার নাম মুখে আনতে নেই, কারণ নাম নিলে সেই লাক্ষতটা আবার ফিরে আসতে পারে আর আমাকে তার ভয়ঙ্কর লাদ্যে নিয়ে যেতে পারে। আচ্ছা, তাই তোমার মা এটা বলে? জাহানারা পিপি কথাটা নিছকি মজা ভেবে রসিকতা করে বলেন। অরিন জুসের গ্লাসে মুখ রেখে মাথা নেড়ে সম্মতি দেয়। জাহানারা পিপি আবার শুধালো। তো তুমি ওই রাক্ষসটাকে কখন দেখেছো? অরিন জুসের গ্লাস মুখে রেখে মাথা নেড়ে সম্মতি দেয়। তবে এসব জাহানার পিপির জন্য হাস্যকর হলো অমিতের জন্য তার শোনা সবচেয়ে ভয়ঙ্কর অন্ধকারে ঘেরা বেদনার গল্প। নিঃশব্দে চোখ দিয়ে জল ঝরে পড়ে তার। তবে অরিনের বলা অস্পষ্ট শব্দগুলো জাহানারা পিপির মন কেড়ে নেয়। তিনি আবার শুধালেন। তো তোমার মায়ের নাম কি? সেটা নিশ্চয়ই জানো। জাহানারা পিপি প্রশ্নটা করতে অমিত হঠাৎ উঠে দাঁড়ায়, বিরক্ত স্বরে বলে। মা, এসব প্রশ্ন এখন না হয় থাক, ওকে খেতে দাও। বলে অমিত জাহানার পিপি ঘাড় ঘুরিয়ে তাকে দেখার আগ সে ঘুরে পা বাড়ায় সিঁড়ির পানে। কিচেন থেকে কফির কাপ হাতে বেরিয়ে আসে সুরাইয়া। পেছন থেকে বলে ওঠে। অমিত, তোমার কফি কফি খাবে না? এখন না, খেতে ইচ্ছে করছে না। পিছনে না ফিরেই বলে অমিত। আমি রুম থেকে আসছি, তুমি একটু অরিনের ভালোভাবে খেয়াল রেখো। আর দ্রুত পায়ে নিজের রুমে চলে যায়। রাতের প্রথম প্রহর। শহরের ব্যস্ততায় আলো আধারের খেলায় সব গাড়িকে পিছনে ফেলে রনির গাড়ি দ্রুত ছুটে চলেছে। মাঝে মধ্যে সামনে আশঙ্কিক কোনো গাড়ি চলে এলে তাকে গতি কমাতে হচ্ছে। আর তাতে রনির চিত্র যেন বলছে, কোনো কিছু তোয়াক্কা না করে শুধু সামনে এগিয়ে যাই। স্টিয়ারিংয়ে শক্ত করে ধরা হাত দুটো যেন তার এই অস্থির চিত্ররই প্রতিচ্ছবি। এই মুহূর্তে কিন্তু রনির জীবনে অন্য কিছু হওয়ার কথা ছিল। এতক্ষণে হয়তো উর্মির সাথে বিয়ের শেষ মুহূর্ত শেষ হয়ে তার জীবনে নতুন অধ্যায় শুরু হয়ে যেত। কিন্তু সব কিছু শুরু হওয়ার আগে বেচারার রনির ফোনে রিং। স্ক্রিনে ভেসে ওঠে সেভ করা সেই কল, যে কল অপেক্ষা করার মতো শক্তি রনি নেই। তার জীবনের সামনে এগোনো তো দূরের কথা, পিছিয়ে যাওয়ার সামান্য ক্ষমতাও তখন তার অবশিষ্ট থাকে না। তাই এক মুহূর্ত দেরি না করে ফোন ধরতেই অপর পাশ থেকে অমিতের জোরালো কণ্ঠ। কথা শেষ হতেই রনির পৃথিবীটা যেন থমকে গেল। আর এক সেকেন্ডও নষ্ট করল না সে। সব কিছু ফেলে এক ঝটকায় উঠে দাঁড়ালো। তার চোখে মুখের আতঙ্ক দেখে আজরিনের বুকের ভেতর সে মুহূর্তেই ঢুকে পড়ল একটাই শঙ্কা, অরিনের আবার কিছু হলো না তো। এই শঙ্কার এই লাগাম টানার আগে সে উদ্বিগ্ন কণ্ঠে রনিকে শুধালো। অরিন, অরিন, আমার মেয়ে, ও আমার কিছু হয়ে গেল না তো? রনি তড়িঘড়ি করে প্রায় ধমকে সুরেই প্রতিবাক্যে বলে। বাজে বকা বন্ধ কর,
তোর মেয়ে একদম সেফ, ভালোই আছে। কথা শেষ না করেই আজরিন কিছু বুঝে ওঠার আগেই রনি তার হাত ধরে টেনে দ্রুত পায়ে বেরিয়ে পড়ল, কিন্তু উর্মি সেই মুহূর্তে তার কথা রনির মাথাতে একেবারে নেই। কয়েক পা এগোতেই তার রেজিস্টার ভবনের বাইরে এসে পড়ে। আশঙ্কিক আজরিন পিছু টান ধরল। আচমকা থেমে যেতে হলো রনিকেও। পেছন ফিরে সে বিরক্ততা নিয়ে শুধালো। কি হলো, থেমে গেলি কেন? আজরিন দ্বিধাগ্রস্ত হয়ে একবার পিছনে আঙ্গুল, তারপর আবার রনি পানে তাকাই, তারপর বলে। ভাই, উর্মি। রনি স্থির কণ্ঠে বলে। উর্মি, কি হলো ওর? ভাই, আমরা ওকে রেখে চলে যাচ্ছি। এক মুহূর্ত চুপ করে থেকে রনি নিজের কপালে হাত চাপড়ালো। ও শিট, আমার তো ওই ইডিয়েটটার কথা মনে নেই। এই বলে সে আজরিনকে রেখে দ্রুত পায়ে কয়েক ধাপ সিঁড়ি ভেঙে আবার ভবনের ভেতর ঢুকে পড়ল। ভেতরে উর্মিও এবার নির্বিকার পা বাড়ে বাহিরে বের হওয়ার জন্য। তার চোখে মুখে এমন এক শূন্যতা দেখে বোঝা যাচ্ছে সে নিজেই জানে না তার সঙ্গে ঠিক কী হচ্ছে, কী হতে যাচ্ছে। শুধু চারপাশের অস্থিরতা বোঝার চেষ্টা। আশঙ্কিকই হম্বিতম্বি রনি এসে তার সামনে দাঁড়ায়। কোনো ব্যাখ্যা ভূমিকা না টেনে তার হাত ধরে নিজের মোবাইলটা এগিয়ে দিয়ে বলে। এই নে আমার মোবাইল, তোর বোনের নামে লক দেওয়া। লক খুলে বাড়িতে যোগাযোগ করবি, তারপর চলে যাবি। এরপর পকেট থেকে ওয়ালেট বের করে আওড়ালো। আর এই ওয়ালেটটাও রাখ, এটার ভিতর খুচরা টাকার সঙ্গে আমার সব কার্ড আছে, তোর বোনের বার্থডে ডেটটা কার্ডের প্রিন্ট, দরকার হলে ব্যবহার করবি। আর এক মুহূর্ত না দাঁড়িয়ে সে ঘুরে বেরিয়ে গেল, কিন্তু উর্মি স্থির দাঁড়িয়ে রইল, তার ছলছল চোখ শুধু রনির চলে যাওয়ার পথের পানে তাকিয়ে। এদিকে রনি আজরিনকে যেখানে রেখে গিয়েছিল, আজরিন ঠিক সেখানেই দাঁড়িয়ে, চাইলেও কারোর সঙ্গে যোগাযোগ করতে পারেনি, কারণ তার মোবাইলটা রনির কাছে। একটু সময় ঝড়ের গতিতে রনি এসে দাঁড়িয়ে তার সামনে। আজরিনকে কিছু বলার সুযোগ না দেওয়ার আগে রনি তার হাত ধরে গাড়ির পানে পা বাড়াতে শুরু করে। তবুও মুখ খুলতে খুলতে গাড়ির কাছাকাছি যেতেই আজরিনের প্রশ্ন। ভাইয়া, উর্মি। ওর ব্যবস্থা করে আসছি। গাড়ির দরজা খুলে আজরিনকে বসাতে বসাতে রনি সংক্ষেপে বলে। প্রায় ঘোরের ভেতর আজরিন গাড়ির সিটে বসে পড়ে। গাড়ির সামনেরটা খুলে রনি ঘুরে এসে ড্রাইভিং সিটে বসতেই আজরিন আবার মুখ খুলে। কিন্তু না করে সিট বেল্ট লাগা। আজরিনকে থামিয়ে দিয়ে সিট বেল্ট লাগাতে লাগাতে রনি কড়া গলায় প্রতিবাক্য দেয়। এক মুহূর্তে আজরিন হতভম্ব হয়ে চুপ করে থাকে। রনি গাড়ি স্টার্ট দেয়। গাড়ি চলতে শুরু করতে আজরিন জমে থাকা সংখ্যাগুলো অগ্নি হয়ে একসাথে প্রশ্ন হয়ে বেরিয়ে আসতে থাকে। প্লিজ ভাই, তুমি আমায় সব খুলে বলবে কি হয়েছে, কি হচ্ছে, আমার মেয়ে বা কোথায়। আমি আর নিতে পারছি না। সব কিছু একত্রে মাথা ঘুরে আমার মস্তিষ্ককে বিকলাঙ্গ করে দিচ্ছে। রনি এবার হালকাভাবে অথচ অনিচ্ছায় কথাটা বলে ফেলে। ওরিন এখন শিকদার বাড়িতে আছে। কথাটা আজরিনের কানে ঢোকার সঙ্গে সঙ্গে শেফের আগুনে ছ্যাঁকা খায়। এক মুহূর্তে তার মাথার সামনে থেকে রনির পানে ঘুরে যায়। গাড়ির ভেতরটা ছোট হয়ে আসে, তার কণ্ঠ তীক্ষ্ণ রাগে কাঁপছে। কি বললে? রনি এবার তাকায়, আবার চোখ ফেরায় রাস্তায়। বলছি তোর মেয়ে এখন ওর বাবার কাছে, ওর বাড়ি শিকদার বাড়িতে আছে। এই কথাটা শুনে আজরিন আর নিজেকে ধরে রাখতে পারে না। সে প্রায় চেঁচিয়ে ওঠে। তুমি কিভাবে এটা করতে পারলে? আমার মেয়েকে আমার বারবার নিষেধ করার শর্তে ওনার কাছে দিলে, আবার বলছো আমার মেয়ে ওই বাড়িতে ফাইজলামি করছো। শোন, না, আমি কিছু শুনবো না। আজরিন ঝাঁঝালো কণ্ঠে বলে ওঠে। 6টা বছর আমি কখনো ওই বাড়ির নামটা পর্যন্ত ওর সামনে মুখে নেই নাই, আর তুমি আমার মেয়েকে এখন ওই বাড়িতে? না, জানি মেয়ে এখন ওনার কাছে। কল দাও ওনাকে, বলো আমার মেয়েকে যেন ওই বাড়ির চৌকাঠ থেকে বহু মাইল দূরে রাখে। রনির হাত শক্ত হয়ে আসে স্টিয়ারিংয়ে, বলে। ওর বাবার বাড়ি আজরিন, আজ নয় কাল ওকে ওই বাড়িতে যেতেই হতো। তিক্ততার হাসি হাসে আজরিন। ওর বাড়ি? একটু থেমে আজরিন আবার। শোনো ভাইয়া, কতটুকু চিনো তুমি আমায়? ওর মা বেঁচে থাকতে না ওর জীবনে এমন দিন আসতে দেবে না যে ওকে ওই নরকটাকে নিজের বাড়ি বলতে হবে। ধীর কণ্ঠে বলে ওঠে রনি। ঠিক বলেছিস। তুই চলে যাওয়ার পর বাড়িটাতে একের পর এক এমন ঘটনা ঘটেছে যে সত্যি বাড়িটা আজ নরক, যার যন্ত্রণা এই বাড়ির লোকগুলো গত 6 বছর ধরে পাচ্ছে।
এবার রনি কণ্ঠ ভারী করে ফেলে। আজরিন, আঙ্কেল খুব অসুস্থ। আজরিন আশঙ্কিক চুপ হয়ে যায়, মাথা তুলে ভুরু কুঁচকে তাকায় রনির পানে। মুখে কোনো কথা নেই। রনি বলতে থাকে, উনি 5 বছর ধরে কোমায়, অবস্থা খুব খারাপ। সব চিকিৎসা শেষ, অনিশ্চিত হয়ে 5 বছর বিছানায় শয্যাশায়িত হয়ে পড়ে আছেন। হয়তো ওনারা আর বেশি সময় নেই। একটু আগে আমি যে একটা কল পেয়ে সব ছেড়ে চলে আসছি। কলটা ছিল ভাইয়ের। আঙ্কেলের অবস্থা নাকি খারাপ, হঠাৎ নাকি কেমন যেন করা শুরু করেছে। ডাক্তার ডাকা হয়েছে, জানি না ডাক্তার এখন কি বলে। এখন বল, এসব জানার পর তুই একেবারের জন্য হলো এই বাড়িতে মানুষটাকে দেখতে যাবি না? কথাগুলো যেন আজরিনের বুকের ভেতর একের পর এক আঘাত করে। সে কিছুক্ষণ কথা বলতে পারে না, কারণ এই খবর সে জানতো না, একেবারেই নয়। 6 বছর আগে যখন আজরিন শিকদার বাড়ি ছেড়ে চলে যায়, তখন আশরাফ শিকদারই ওই বাড়িতে একমাত্র মানুষ ছিলেন যাকে আজরিন অরিনের সত্য ছাড়া বাকি সব কথা বলে শিকদার বাড়ি ছাড়ে। লোকটা তাকে সেদিন আটকাতে বহু চেষ্টা করেও আজরিনের অসাধ্যের কাছে হার মেনে যায়। তবে অবশ্যই সেদিন মনের এই ভাবনায় তিনি হার মানেন যে অমিতকে আজরিনের গুরুত্ব বুঝিয়ে বছর খানেকের মাঝে আবার ফিরিয়ে নিয়ে আনবেন। তারপর আজরিন চলে যায়, আর তিনি প্রতিদিন একজন আদর্শ শ্বশুরের মতো আজরিনের প্রতি মুহূর্ত সুবিধা অসুবিধার খোঁজ রাখতেন। কিন্তু আশঙ্কিক একদিন তিনি নিজেই আজরিনের সঙ্গে সব যোগাযোগ বন্ধ করে দেন একটি মেইলের মাধ্যমে। আজরিন তারপরও অনেক চেষ্টা করেছিল যোগাযোগ করার, কিন্তু পারেনি। ধীরে ধীরে তার মনে আশরাফ শিকদারের প্রতি রাগ আর অভিমান জমে ওঠে। শেষে সে সিদ্ধান্ত নেয় আর কোনোদিন সে শিকদার বাড়ির কারোর সঙ্গে যোগাযোগ করবে না। এখন রনির কাছে এই কথাগুলো শুনে আজরিন কাঁপা গলায় আওড়ালো,